নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আর নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা, অভিনন্দন জানাই। তো আজকের পর্বটাই মাঠ দিয়ে শুরু করছি। আর মাঠে কিন্তু প্রচুর ছাগল। একটু আগে এসে আমার হাতে হাতে আবার মুখ দিচ্ছিল, মনে করছিল আমি মনে হয় কিছু খাবার এনেছি, হয়তো বাড়িতে ওইভাবেই খাবার দেয়, ওই জন্য ওরা ওইভাবে অভ্যস্ত। তো ওরা চড়ছে মাঠে, আর আমাদের অলিভিয়া আর আমি মাঠে চলে এসেছি নতুন পর্ব শুরু করতে। তো নতুন পর্বে কি দেখাতে পারবো, কি হবে সারাদিন যে কাজকর্মের ভিতর দিয়েই তো আমাদের ব্লগটা, তো কতটা কি কাজকর্ম হবে জানি না, তবে দেখাতে থাকবো আপনাদের যতটা পারি ততটাই। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো গাছ থেকে তো আম পাড়বো, আর আম পেড়ে সারা বছর একটা সংরক্ষণ করে রাখলে আমাদের ওই সময় কিন্তু প্রচুর আম খাই, মানে ওই আমের আচারটা, টক ঝাল মিষ্টি আচার। তো ওই আমটা পেড়ে আর বানাবো বলছি, তো কতটা সময় পেয়ে উঠবো জানি না। আসলে ওইসব বানাতে গেলে তো একটু সময়ই লাগে, এই সকাল থেকে ওর পিছনে খাটতে হয়। তো এখন গিয়েই আর লেগে পড়বো কোমর বেঁধে ওইগুলোর কাজে। আমাদের ওই শিখা বা একজনকে দেওয়ারও আছে একটু আচার। তো দেখি কতটা কি বানাতে পারি। ঐশিকার বাবা মশলা আনতে যাবে, তো দেখতে থাকুন। এখন বাড়ির দিকে যাবো, চল। তাহলে কি ছাগলের ধারে যাবে তুমি? তো বাবাদের বাড়িতে গেছিলাম, আর ওখানে কদিন কাটিয়ে আসলাম। আর বাগানের দিকে এসে দেখি পুঁই চারাগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে, মানে হাত দু পাতা ছাড়লেই খাওয়া শুরু করবো, এত পুঁই চারা বার হয়েছে। তো খাওয়া শুরু না করলে আর উপায় নেই। তো এখন এই ছানচে শাক হয়েছে বাগানের মাঝখানে, এই ফিলির মধ্য দিয়ে। তো মা বললো একদম উপড়ে দাও, কারণ ঘাস এর পরে আরো বেড়ে যাবে। আর বর্ষা হয়েছে, মাটিটাও নরম, কেমন সুন্দর উপড়ে যাচ্ছে। তো শুধু আজকে পাকা আম পারবো না, কাঁচা আমও একটু নামাবো, কারণ আচার করে রাখবো বলছিলাম। তো জানি না কাটা যাবে কি না, তো কিসে কি হবে এখন। তবুও আম নামাবো, আমি নামাবো না, ওই শিকার বাবা নামাবে। ঘরের চালের দিকে যে আমগুলো আছে ওই আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আসলে অ্যাজবেস্টার গরম হচ্ছে, আর ফলগুলো ওই গরমে আরও নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন এই বাগানের শাক তুলে, আর রান্না বান্না তো আছেই। আর মা বললো একটু ওই ডেমো শাক হয়েছে, মানে যেটা নোটে শাক, নোটে শাক হয়েছে, একটা মোটা ডাঁটা আছে। তো ওই কুমড়ো একটা মিষ্টি ডেমো শাক পুরো মায়ের সমান লম্বা হয়ে গেছে। আমার নিয়ে চলো। বাগান থেকে শুধু শাক আর শাক, একটা ডাঁটা শাক আর আরেকটা ছানচে শাক। এই আসার জন্য আমি তাহলে আম নামাতে উপরে উঠে যাই। একটা গামলা নিয়েছি, একটা ছুরি নিয়েছি, নিয়ে এলাম। হ্যাঁ, ও আমি এই চালে আছি গো। আমটাকে টেস্ট করে দেখি। এই যে আমটা দাও, ছুরি দিচ্ছি। এই নাও, ছুরি নাও, একটু খেয়ে দেখো কি পরিস্থিতি। আবার কি এরকম হয়েছে? হ্যাঁ, হচ্ছে বেশি পেকে গেছে সব। আমরা তো বাড়ি ছিলাম না। এই ছুরি ছুরি ওইভাবে নিতে পারবে তুমি, দেখো ছুরি ধরার লাইন আছে, না না এইভাবে আড়ে ধরবে, হাত পা তো হাতের উপরেই পড়বে। উফ, হ্যাঁ হাত পা তো। না। আরে এর তো গালে দেওয়া যাবে না, কারণ দিয়ে মানুষের দিকে তাকানো যাবে না, গালে মুখের মধ্যে দিয়ে কাউকে তাকানো যাবে না, এতটাই টক। তুমি নিয়ে আসো, বুঝলে? আচ্ছা তবে খুব বেশি নিয়ে আসো না, একদিন ট্রাই করে দেখি, না হলে কালকে আবার করবো। ঠিক আছে।
বেরো ধরে নাও। অলিভিয়া এদিকে আয়, আম পেড়েছে দেখবি আয় বাবা। কতটা আম নামিয়েছো? না ডাল শুদ্ধ হলো না কোনো? না অনেকটা তো ডাল আছে। ও বাবা, এতটা আম! আমি তো বললাম একটু অল্প করে নাও। অল্পই নামিয়েছি। এই আম, এই ওই যে অলিভিয়াকে একটা দাও। নামাতে বলেছিলাম অল্প, যে আমি অল্প একটু আজকে করে দেখবো, তো সেটা নামাতে গিয়ে এই যে এটাই নাকি অল্প, এতটা আম নামিয়েছে। লোক সামলানো যায় না। হ্যাঁ ওটাই তো, আমিও তো একটু হাতের কাছে পাইনি, না আমি একটু নামিয়ে আমার মনকে শান্ত করে নিতাম, কারণ এরকম আম গাছ থেকে নামানো নিজে হাতে করে কতটা যে শান্তি, সেটা না পারলে বোঝা যায় না। ওই এই আমগুলো, হ্যাঁ ওই আমটা পেকে গেছে, আমি তো দেখাচ্ছিলাম যে অনেক আম পেকে গেছে, সে আম মনে হয় ওই ঝুলের দিকে আছে, সেটা নামাতে পারিনি। তো এই আমগুলো নামিয়েছে, এখন এই আম নিয়েই একটু আচার ব্যবস্থা করবো, এখন কেটে আর রোদ্রে দিতে হবে। আর এদিকে আছে কিন্তু এই এতটা চাষ থেকে নামিয়েছে, মাকে একটু দেখো বলে মায়ের কাছে নিয়ে এসেছি, মা এখানে বসেছে কান্দুচ্ছে। হ্যাঁ অনেক, আমি বললাম যে হ্যাঁ রৌদ্রে না দিলে জল শুকাবে না, একটু তাড়াতাড়ি করে আগে দিয়ে দিই দেখি। আঠা বেরোচ্ছে দেখো কেমন করে। আম পাকার কিন্তু সময় হয়ে গেছে, এর কালারটা দেখেই বোঝা যাচ্ছে এইরকম আছে। ওই ঝুলের দিকে হাত পাইনি বলে চালের উপর থেকে নামাতে পারিনি। হ্যাঁ? আম তো ছাড়াচ্ছি, বৈশাখ মাসের মাঝামাঝি এখন চলে এসছে প্রায়। তো কাল বৈশাখী ঝড় তো এই সময় প্রায়ই হয়, গ্রামে যখন গেছিলাম তখনও হয়েছিল। তো এই ঝড়ের সময় এই আম কুড়োনোর দিনগুলো ছোটোবেলাকার, এ তো ভোলার নয়। আর ছোটোবেলায় যখন আম কুড়োতে যেতাম, কোনো কোনো দিন তো মা পিছু পিছু চলে যেত, যে কোথায় আম কুড়োতে গেলাম, কোথায় গাছের ডাল ভেঙে পড়বে মাথায় তার ঠিক নেই, কিন্তু আমরা কি আর তখন সোনার পাত্রী, তখন যেতেই হবে আম কুড়োতে, এটাই ছিল আমাদের লক্ষ্য। তো সেই দিনগুলো পেরিয়ে এই চলে এসছি। আর আম কুড়োনোর সঙ্গে সঙ্গে যে বন্ধুদের সঙ্গে ছুরি দিয়ে কেটে আর আঠা শুদ্ধ ওইভাবে নুন দিয়ে মেখে খাওয়া, তাও আবার চুরি করে কিছু কিছু জিনিস, বিশেষ করে আম জিনিসটা তো প্রমাণ হতো ওই কখন, যে আম খাওয়া শেষে যখন একদিন পরে মুখে ঘা হতো, আমের আঠা লাগলে তো মুখে ঘা হতো, তো সেই আমের ঘাটা দেখে তখন চোর ধরা পড়ে যেত, এরকম একটা ব্যাপার ছিল। এই আম ছাড়াচ্ছি আর ভাবছি যে সেই দিনগুলো আমাদের জীবনে অন্তত আর ফিরে আসবে না। এখন ঐশিকা অলিভিয়া ঠিক আছে, কিন্তু ওরা গ্রামটা আর কোথায় পাবে, গোটা কয়েক আম একদম গোনা, এ তো আর পড়ে যাবে আর সেই আম কুড়োতে যাবে, আর ওরাও সময় মতো যে যেতে পারবে এরকমও তো না। তো এই আম ছাড়ানো হয়ে গেছে, আর আমগুলো একদম শেষ মুহূর্তে এসে গেছে, তো লাল লাল ভাব একটা চলে এসছে। তো একটু টক আম, রূপসী আমের টক ঝাল মিষ্টি আচার একটা হবে। মা কাটবে, দাঁড়াও আমি বটি নিয়ে আসি, ছোট বটি, তুমি তাহলে বড় বটিটা নাও, আমি ছোট বটিতে কাটছি। ভুলু কালকে এলো বলতেলো ওরা কাকি খেজুরি আমটা নিয়ে তাহলে আমি আমার লাগাচ্ছি কেন, তাহলে তাই কি খাওয়া খাতাম আমরা, তাই না বলো? আমি হ্যাঁ খেজুরে আম, খেজুরি আম, ও সিঁদুরে আম, হ্যাঁ সিঁদুর আম বলে তোমার। রাস্তার দিকে লোকে দৌড়বে, গাছে সিঁদুর মতন ইয়ে দিয়েছে, আগোড়া গাছে এত বড় বড় আম, একবার একটা আম হাতে ধরবে না, গোল। হ্যাঁ ওই আমটা গোল আর দেখতে খুব সুন্দর। হ্যাঁ তাই ওই লোকে বলতো তোমার সিঁদুরি আম, তা দৌড়ে এসে নেওয়াবে ঠিক, এই একটা দেও না। চলে যাও, এটা এটা ওগুলো কাটতে হবে সব। তাহলে তুমি কেটে দাও, মা তো এই দুটো ছাড়িয়ে দিচ্ছে। চার ফাল করে করবো তো? না না সফল তুমি কাটো, আমি আবার এসে বলে দেবো একটা না। বটি দিয়ে আর কাটা যাচ্ছে না, তার কারণে এই চাপড়ি দিয়ে কাটতে হচ্ছে। আমটা জলে এই না, নিলাম। এই আম ভালো দিস, একটা টাকা ছেড়ে কি চায় বাবা, রোদ চায় না বা যাটাই যে ডেকে চাই যাবে না। দেখো, হ্যাঁ
নিয়ে শুয়ে ব্যাগটা নিয়ে শুয়েছে রে। ভালো দাও। আমগুলো কাটা হয়ে গেছে আর এবার ধুয়ে নিচ্ছি। আমগুলো পেকে গেছে তো বেশি আঠা নেই, ওই জন্য আর বেশিক্ষণ জলে রাখার প্রয়োজন নেই, তুলে নিচ্ছি। আমটা জল মুছে নিয়েছি কাপড় দিয়ে, শুকনো কাপড়, আর একদম হালকা হালকা একটু জল আছে। আর এখন একটু হলুদ দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু লবণ দেব। নতুন পরিষ্কার কাগজ নিয়েছি আর এতে করে নুন হলুদটাও তো মাখিয়ে নিচ্ছি, আর ওপরে গিয়ে একটা একটা করে মেলে দেবো, দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। সুন্দর করে মাখানো হয়ে গেছে, হালকা করে একটু হলুদ দিলে কালারটাও আসে সুন্দর। তালে রৌদ্রে দিলাম আর তালে মারাত্মক রৌদ্র, এখানে দাঁড়ানো কি তাড়াচ্ছ? হাঁস? হাঁস তাড়াচ্ছ? কোথায় হাঁস? কোথায়? কল ঘরে ওখানে জল দেখেছি চান করছে। হাঁস ওখানে স্নান করছে আর বারান্দায় উঠে আসছে। তো আমাদের অলিভিয়া যাচ্ছে তাড়াতে, অলিভিয়া গেছে হাঁস তাড়াতে। হ্যাঁ তাড়ি দাও, তাড়ি দাও। হ্যাঁ আস, হাঁস তাড়িয়ে চলে এসছে আবার। এটা আর কুমড়ো আর ডাঁটার তরকারি এত মিষ্টি লেগেছে মনে হচ্ছে তুমি চিনি দিয়েছো। উনানটা গোবর দিয়ে তার সাথে সাথে কড়ার পিঠে কালি মাখিয়ে রেখেছে, কারণটা হলো আচার বানানো হবে। শিলনোড়াটাও ধুয়ে পরিষ্কার করে উনানের ধারে চলে এসছে, শুকনো করে নিয়েছি সঙ্গে, একদম শুকনো করে নিয়েছে, যেহেতু মশলাগুলো শুকনো হবে, শুকনো মশলা গুঁড়ো করে আচারে দিতে হবে। এখানে দেখছি মশলার পসরা সাজিয়ে নিয়ে এসছে থালে করে। আচার কি আর এমনি ভালো লাগবে? এত রকমের মশলা দেখছি, জিরে, মরিচ, মৌরি, পাঁচফোড়ন, এলাচ, ধনিয়া, আর মাঝখানে লাল চকচক করছে শুকনো লঙ্কা। আর যেটা মূল উপকরণ সেটা এখনো দেখানো হয়নি, সেটার কি পরিস্থিতি সেটা 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 ওই যে দুপুরবেলা কাটা হয়েছিল, শাশুড়ি বৌমা দুজন মিলে কেটেছিল, কেটে হলুদ আর লবণ মাখিয়ে রৌদ্রে একদম জল ছাড়া করে, রস ছাড়া করে ফেলেছে, একটুও রস নেই। না আমটা ভয় পাচ্ছিলাম, আজকে মেঘলা মেঘলা আকাশ ছিল, তো শুকাতে পারবো কিনা। শেষ সময় তো এসে গেছে, প্রায় শেষ সময় বলতে পাকা শুরু করলে অবশ্যই শেষ হয়ে যাবে সপ্তাহের মধ্যে। তো এই শেষ মুহূর্তে আমের আচারটা করছি, আর একটু লবণ দিয়েছিলাম, তার জন্য রৌদ্রে দিয়েছিলাম। লবণ দিয়ে আর হলুদ দিয়ে রৌদ্রে দিলে লবণটা সামান্য পরিমাণ আমের মধ্যে ঢুকে যায়, আর রৌদ্রে দিলে শুকিয়ে যায়, একদম জল ছাড়া হয়ে যায়। তো হয়ে গেছে একদম, রসটা আছে ভিতরে হালকা পাতলা, কিন্তু যে বাইরে থেকে একটা রস রস ভাব, সেই রসটা একটুও নেই, একদম শুকনো হয়ে গেছে। আর এইভাবে শুকিয়ে নিলে রৌদ্রে আচারে কিন্তু একটুও আর শ্যাবলা ভাবটা আসে না। সে তো আসেই না, মানে হলুদটা দেওয়ার জন্য কালচে ভাবটা আসবে না, আর তার সঙ্গে দীর্ঘদিন ভালোও থাকবে, জলটা একদম জল ছাড়া করলে। আর এই মশলাগুলো তো এখানে নিয়ে নিচ্ছি, আর চিনিটা এখনো আমি আনি, চিনিটা আনবো, সেটাও দিতে হবে। চিনির রসেই হবে, কিন্তু সেটা পরিমাণ মতো দিয়ে, কারণ বেশি দিলে টক ভাবটা থাকবে না, আবার কম দিলে আবার ভালো লাগবে না, এরকম একটা ব্যাপার। তো এখন নিয়ে আসবো চিনিটা, আর এদিকে উনান তো ধরিয়ে দিয়েছি, আগে মশলাটা করে নেব, তারপর আমের সঙ্গে হবে। কিন্তু আমার এই কড়াইতে কি হবে? আমি তখনই বলেছিলাম যে বড় কড়াই নাও, কারো কাছ থেকে কড়া একটা চেয়ে নাও, বড় কড়া না থাকলে। বাড়িতে না থাকলে তো কি করবো, তো দেখি আগে করে দেখি, তারপর না হয় বড়দের কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। আপাতত মশলাটা করে নিই, এদিকে মশলাটা আগে ভেজে নেব। বেশ কিছুটা মশলা নিয়ে নিয়েছি,
আর এতে একটু মানে ফোড়নে দেওয়ার জন্য কিছুটা রাখবো, আর কিছুটা এমনি গুঁড়ো মশলা করার জন্য দেবো। তো গুঁড়ো মশলা করার জন্য আগে শুকনো লঙ্কাগুলো কিছুটা দেবো, শুকনো লঙ্কা ভেজে নেব। তো শুকনো লঙ্কাটা যে যেরকম খায়, কেউ ঝাল বেশি খেতে চাইলে বেশি দিতে পারে, আবার কম খেতে চাইলে কম দিতে পারে। তো আমি একটা আন্দাজ করে দিচ্ছি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, খুব ঝাল না খুব মিষ্টি না। তো শুকনো লঙ্কাটা একটু ভাজতে দেরি হয়, তো ওটা একটু এগিয়েই দেব। দিয়ে ওইটা ভাজা হওয়ার পরে সমস্ত মশলাগুলো দেব একে একে। শুকনো লঙ্কাটা সামান্য একটু ভাজা ভাজা হলে তারপরে মশলা যেগুলো নিয়েছি সেগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা হালকা হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো জিরে, গোলমরিচ। আচার হবে নাকি? হ্যাঁ আচার হবে। টক টক ঝাল ঝাল আচার হবে? হ্যাঁ, টক ঝাল মিষ্টি মিষ্টি। মৌরিটা শেষবারে দিয়ে দিলাম। আপাতত সমস্ত মশলা দেওয়া রেডি। সঙ্গে দুটো এলাচ ফেলে দেবো, তাহলে একটা সুগন্ধ বার হয়, খাওয়ার সময় খুব সুন্দর লাগে। এলাচটা সম্পূর্ণটা একটু সুগন্ধির জন্যই দেওয়া। মশলাগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপর আমটা বসিয়ে দিয়ে আর মশলাগুলো গুঁড়ো করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজলে আবার তেতো তেতো লাগবে, তো লাল লাল করে ভেজে নিয়েছি। একটা সেন্ট ছুটছে কিন্তু মশলা দিয়ে। অনেক রকম মশলা তো, এলাচ থেকে শুরু করে আর জিরা, মৌরি, ধনিয়া সব রকম। তো একটু মশলাটা ঠান্ডা হবে, ততক্ষণে আমি আমটা কষিয়ে নেব। তার আগে একটু চিনিটা এনে নিই আমি। মশলাটা গরম করার পরে যেই দেখলাম হচ্ছে ছোট কড়াই হবে না, সেই দৌড়ে গেলাম মাঠ আর দিয়ে বর্দিতে বাড়ি গিয়ে আবার মাঝারি এক সাইজে একটা কড়া নিয়ে চলে আসলাম। এসে আর একটু কড়ার তলিতে আর ছাই মাটি মাখিয়ে নিয়ে আর এই বসি দিয়ে। জল খাবে না, লাগবে না। আগে তো আমটা বসি নিয়ে বেলা গড়িয়ে যাচ্ছে, অলিভিয়া একটু খেলতে যাবে রাস্তায়, সব রকম করতে হবে। তো কড়াইটা গরম হয়ে গেছে, আর এই তেল দিয়ে দিচ্ছি এখন। তেলটা ছাড়াও করতে পারি। তা তুমি ভুল করলে, কেন? মশলাটা হাতে করে নিয়ে গেলে ওই বাড়ি গেছিলে, ওই বাড়ির মিক্সির থেকে গুঁড়ো করে নিয়ে আসতে পারতে। বর্দিতে বাড়ি? হ্যাঁ, হ্যাঁ, সেই এটা গেলে একদম ছুটে ভুল হয়ে গেল। কাজটা অনেকটা কমে যেত। হোক, মনে যখন ছিল না আর কি আর করা যাবে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, যেটা বলছিলাম। তো তেলটা না দিলেও হয়, তবে আমি ফোড়নে যেসবগুলো দেব তার জন্য একটু তেল দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। এদিকে অলিভিয়া প্যান তেলটা নিতে গরম হয়ে ছুটেছে। গেছিল, তো আমটা তো কড়াইতে দিয়ে দিয়েছি, আর রৌদ্রে দেওয়া আমটা বেশি তো মানে রস নেই গায়ে, একটু নেড়ে ছেড়ে নিয়েছি। আর একটু তেজপাতা তেলে হলে আর একটু ভালো হতো, কিন্তু নেই। আর এখন দেবো চিনিটাই ফুটবে। আর এখন আমি কিন্তু নুন হলুদ আলাদা করে আর দেবো না, যেহেতু আমি কাটার সময় বা কাটার পরে রৌদ্রে দেওয়ার সময় আমি নুন হলুদটা দিয়ে দিয়েছিলাম, আর আমটা একটু পাকো পাকো ভাব চলে এসছে। তো কালারটা কিন্তু একঘর, ওতে আর কোনো কালার দেওয়ার প্রয়োজন নেই। তো এখন দিয়ে দিচ্ছি চিনিটা আমি 2 কিলো আম প্রায়, তো ওই কিলোতে 700 গ্রাম প্রতি এরকম ধরে নিয়েছি। আর আমাদের রূপসী আম তো একটু টকই, তার জন্য একটু বেশি চিনি দেওয়াই লাগবে। তো চিনিটা দিয়ে কিন্তু একদম নিভু জালে আর জাল দিতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, একদম হালকা আঁচে রাখতে হবে। এরপরে আর খাটনি নেই মশলাটা বাটা ছাড়া। তো এটা এইভাবে দিয়ে হালকা হালকা নাড়তে নাড়তে যখন একটু রস বার হবে, তখন আমি মশলাটা করে নেব। চিনিটা তো দিয়ে দিয়েছি, আর এখন হালকা আঁচে চিনিটা গলতে লাগবে, ততক্ষণে মশলাটা করে নেব। আর এই চিনির রসেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে।
শিলনোড়াটা ধোয়াধুয়ির আর ব্যাপার নেই, আমি সুন্দর করে ধুয়ে আর জল সরি রেখেছি শুকনো করে। আর এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, তো এখন একদম মচমচে হয়ে গেছে, শুকনো লঙ্কা থেকে শুরু করে আর জিরা ধনে সব কিছুই। তো এখন একটু গুঁড়ো করে নেবো। ওইখানে বাবা বলছিল যে ওই বাড়ি গেছিলে বড়দাদের বাড়িতে, একটু গুঁড়ো করে নিয়ে আসতে পারতে, তো আমার খেয়াল হয়নি, না হলে আর শিলনোড়ায় বাটার প্রয়োজন হতো না। লঙ্কাটা পরে করতে পারতে, তাহলে আর হাতে ঝালটা লাগতো না। হ্যাঁ, তা খারাপ না, তো থাক তাহলে লঙ্কাটা শেষে করে আর মিশিয়ে দেবো। কিন্তু একসঙ্গে না হলে আবার কি গুঁড়ো হবে ভালো? হ্যাঁ, মশলাটা এমনি বেশি মিহি বা হবে না, একটু দানা দানা ভাব থাকবে। একটা সেন্ট বার হচ্ছে এত সুন্দর। পাওয়া যায়নি, সেই সোনারপুরের নিয়ে আসতে হবে। ও, ওই জন্য পয়েন্টটা চোখে পড়ছে না, আমি ভাবছি নিয়ে আসবো, রাত্রে নিয়ে আসবে, তুমি এভাবে কড়াই রেখে দেবে। হয়ে গেল মশলা গুঁড়ো করা। আর এই নিচে ব্যানারের উপরেও যেগুলো পড়েছে ওগুলো তুলে নেব। তো একটু আর গুঁড়ো করেছি, একটু দানা দানা থাকবে, একদম মিহি হবে না, তো করে নিয়েছি। আর একদম শেষে এটা ব্যবহার হবে। আমি তো চিনি দিয়ে আর একটু রেখে দিয়েছিলাম নিভু আছে, তো এখন কিন্তু রসটা বার হয়ে গেছে, চিনির রস, চিনি গলে গেছে একদম। আর আলাদা করে জন্য জল দেওয়ার প্রয়োজন লাগবে না, এতে জল দিলে নষ্ট হয়ে যাওয়ার ভয় একটা কারণ তো আছে, আর জল দিলে ভালো হয় না। তো প্রায় সিদ্ধও হয়ে এসছে এই রসে, আর একটু সিদ্ধ হওয়ার পরে গুঁড়ো করা মশলাটা দিয়ে দেবো। আমটা সিদ্ধ হয়ে গেছে আর রসটাও কমে এসছে, আমটাও অনেকটা কমে এসছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা। তো মশলা দিয়ে একটু সামান্য একটু ফোটাবো, বেশি ফোটাবো না, বেশি ফোটালে আবার মশলার ঝালটা ওতে ছেড়ে দেবে। দিয়ে আর নামিয়ে নেব। আসলে শুধু টক আমের করছি আমি, তো শুধু টক আম করলে কি হয়, অতিরিক্ত টক তো একটু চিটালো হয়ে যায়। তো কিছু কি হবে বুঝতে পারছি না, মনে করছি চিটালোটা হয়ে যেতে পারে। আচারের কালারটা কিন্তু একদম পারফেক্ট এসে গেছে, কথা হবে না। মা বলছে খাসির মাংসের মতো দেখাচ্ছি। আমের আচারটা তো হয়ে গেছে, টেস্ট করার জন্য সব বসে আছে, আমি এবার দেবো একটু। প্রচন্ড গরম তো। হ্যাঁ, এই এক্ষুনি নামিয়ে নিয়ে আসলাম না, একটু গরম তো আছে। দুটো দারুণ হয়েছে, কিন্তু টকটাক ঝাল ঝাল। এই ভাজা মশলাটার জন্য মানে বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, হ্যাঁ শেষে ওখানের মেলাতে আমরা গিয়ে দেখলাম যে হচ্ছে দারুণ আচারের দোকান বসছে, সেখানে গিয়ে আমরা টেস্ট করেছি। এছাড়া কলকাতা বইমেলার ওখানেও বিভিন্ন রকম আচার এর পরিবেশন করে দেখেছি। বৌদি যা করেছে ওর থেকেও অনেকটা বেটার লাগছে। আমার সম্পর্কে ঠাকুরপো হয়, মানে বাড়ির পাশাপাশি আমরা সবাই একসঙ্গে থাকি, তো বিকেলবেলা এসেছিল, তো আমি ভাবলাম একটু টেস্ট করে দেখি। অ্যাকচুয়ালি এটা তো ব্যবসায়িক না, আমরা বাড়ি সারা বছর খাবো বাড়ির আম, আর সেই আম দিয়েই বানিয়ে রাখা হয়েছে। যে আম তো আর সারা বছর গাছে থাকবে না, গাছের আম ঘরে থাকলো বয়নবন্দি, যখন মনে হলো তখন একটু খেলাম, এটাই। এই বৈশাখ মাস, চৈত্র বৈশাখ মাস পড়লে এই আম খাওয়া, এই যে সবাই পাশাপাশি আনন্দ, এটাই তো জীবনে চলে যাবে। তো বানানো হলো আর সবাইকে কম বেশি দিলাম, তবে আমি নিজেও বুঝতে পারছি একটু চিটালো হয়েছে, যেহেতু টক আম তো পুরোটাই টক আম। একটু মিষ্টি আম দিলে, মানে মিষ্টি না, যেগুলো হালকা টক হয় সেই আমগুলো দিলে এতটাও চিটালো হতো না। তো আমের পর্ব সেই সকাল থেকে চলছে, খুব খাটনি করলাম সারাদিন, রৌদ্র দেওয়া, রৌদ্র নাড়াচাড়া করা, আবার তুলে এনে এই বিকালবেলা, বিকাল গড়িয়ে এখন সন্ধ্যাও নেমে গেছে, তো এই সন্ধ্যা করে সবাইকে একটু দিলাম। হ্যাঁ, পড়তে তো যেতে হবে। তো আমের আচার, টক ঝাল মিষ্টি আচার এইভাবে করলে খুব সুন্দর লাগে। আর আচারটা বানানোর সময় দেখতে হবে একটু যেন জল না থাকে, সেটা আম কাটার সময় হোক বা কেটে শুকনো করার সময় হোক। তো আর আমি যদিও জল থেকে থাকে, একটু কড়াইতে দিয়ে একটু জল মেরে নিলেও আর কোনো অসুবিধা হয় না। আপনারাও এইভাবে বানাবেন। তো আজকের পর্বটা এই আচার বানানোর মধ্য দিয়ে
শেষ করছি। টক ঝাল মিষ্টি আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।